আমি আকাশ। আজ আমি যেই ঘটনার কথা বলবো তা অনেক বছর আগের। আমি নারায়ণগঞ্জে থাকতাম আমার স্ত্রী নদীকে নিয়ে। আমার নিজের ব্যবসা ছিল। আমি আর আমার ছোটবেলার বন্ধু সাব্বির একসাথে ব্যবসা করি। সবকিছু ভালোই যাচ্ছিল। তখন সময়টা ছিল শীতের আগমন। তাই আমি আর নদী ভাবছিলাম গ্রামে বেড়াতে যাব। আমার গ্রাম চাঁদপুরের বাদামতলী গায়ে। সেখানে আমাদের কিছু জমি ছিল, যেখানে আমি বাগান করব ভাবছিলাম। আমার গ্রামে একজনের ঘর আরেকজনের ঘর থেকে মোটামুটি দূরে বললেই চলে। তা যা হোক, আমরা যাব। একদিন সকালে আমরা বাসে রওনা হলাম এবং সাঁঝের বেলায় বাড়ি পৌঁছালাম। বাড়িতে ঢুকে আমি বললাম, নদী, সাব্বির, তোমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হও, আমি বাজার থেকে খাবার নিয়ে আসি। আজ আর রান্না করা লাগবে না। আচ্ছা। আমি বেরিয়ে পড়লাম। বাজারে যাওয়ার রাস্তা প্রায় 1 ঘন্টা। ক্লান্তিতে পা চলছে না। হঠাৎ শুনতে পেলাম, এই জামাই। মনে হলো নদী আমাকে ডাক দিল। পিছনে তাকাতে যাব, তখন বাম পাশে খেয়াল করলাম বাঁশঝাড়ের ওপর পাশে শ্মশান। তাই ভাবলাম আবার ডাকুক, কিন্তু দ্বিতীয়বার আর ডাক এলো না। তাই আমি আর মাথা না ঘামিয়ে বাজারে চলে গেলাম। খাবার নিয়ে বাড়ি ফিরছি, ঠিক সেই শ্মশানের সামনে আসতেই শুনতে পেলাম, আকাশ। আমার মনে হলো সাব্বির আমাকে ডাকলো, কিন্তু আমি জানি তা সত্যি না। তাই আমি না থেমে হেঁটে বাড়ি চলে আসি। বাড়ি এসে সেদিনের মতো খাবার খেয়ে শুয়ে পড়ি। তারপর প্রায় যখন নদী ঘুমায় তখন নিশিরাতে আমি আর সাব্বির বাইরে ঘোরাঘুরি করতাম। একদিন সাব্বিরকে সেদিনে ঘটনা বললাম। সে ঠাট্টা করে বলল, চল তাহলে, ভাবি তো ঘুমাচ্ছে, আর রাতটাও এখন অনেক বাকি আছে, দেখে আসি শ্মশানটা। আমার অমত থাকলেও আমি যাওয়ার জন্য রাজি হলাম। বললাম, আচ্ছা চল। কিন্তু আমার যাওয়ার মোটেও ইচ্ছা ছিল না, যদিও আমরা সেই রাস্তায় দাঁড়িয়েছিলাম। আরে চল চল, এত ভয় পাস কেন? সাব্বির আমাকে টেনে শ্মশানের মাঝখানে নিয়ে গেল। সেখানে যাওয়া মাত্র ভুতুরে কণ্ঠে অনেকগুলো কণ্ঠ একসাথে হাসতে লাগলো। আমি আর সাব্বির দৌড়ে পালাতে চাইলে আমাদের সামনে 4টে কালো ছায়া চলে আসে। তাদের চোখ ছিল লাল। ছায়াগুলো আমাদের গলা ধরে ছুঁড়ে মারল বাঁশঝাড়ে। অনেক ব্যথা পাওয়া সত্ত্বেও আমরা সামনের রাস্তার জন্য দৌড়াতে শুরু করি। হঠাৎ পেছনে একটি বিড়ালের ডাকে আমি দাঁড়িয়ে যাই। দেখি আমাদের সাথে একটি বিড়ালও দৌড়াচ্ছে। শুনেছি বোবা প্রাণী জিন ভূত দেখতে পায়, তা দেখি হয়তো ভয়ে পালাচ্ছে। তাই আমি বিড়ালটিকে কোলে নিয়ে দৌড়াতে শুরু করি এবং বাড়ি ফিরি। সাব্বির বলল, এগুলো কি ছিল? নিশিরাতে শ্মশানে গেলে অবশ্যই দাওয়াত পাবি না? তোর ভাবি যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। তা তো বুঝলাম, কিন্তু তুই বিড়াল কোথা থেকে পেলি? বাঁশঝাড়ে ছিল, আমাদের মতো পালাচ্ছিল, তাই নিয়ে এসেছি। সাব্বির ভ্রু কুঁচকালো, কিন্তু কিছু বলল না। তারপর আমরা ঘুমোতে গেলাম। উঠে দেখি নদী বিড়ালটির সাথে খেলা করছে, কিন্তু আমি বিড়ালটিকে দেখে আশ্চর্য হলাম, কারণ বিড়ালটির গায়ের রং ঘুটঘুটে কালো, চোখ দুটো লাল এবং সাধারণ বিড়ালের চেয়ে একটু বড়। আমার মনে হচ্ছিল আমি গতকাল রাতের অশরীরীকে দেখছি। যা হোক, সবকিছু স্বাভাবিক যাচ্ছিল। আমি আর সাব্বির নিয়মিত নিশিরাতে আড্ডা দিতাম। এমনই এক রাতে আমরা আড্ডা দিচ্ছি, তখন মনে হলো নদীর মতো একটি ছায়া রাস্তার ওপাশ দিয়ে হেঁটে গেল। আমি সাব্বিরকে বললাম, এই দেখ তো, ওইটা নদী না? তাই তো মনে হচ্ছে। আমি সাথে সাথে বাড়ি এসে দেখি না, নদী ঘুমোচ্ছে, কিন্তু সেই বিড়ালটা ওর মাথার পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর তেমন কিছু না ভেবে সাব্বিরকে শুয়ে যেতে বলে আমিও শুয়ে পড়লাম। তখন দেখলাম নদী বিড়বিড় করে কিছু বলছে। ভাবলাম স্বপ্ন দেখছে হয়তো। তারপর আরো কয়েকদিন নদীর মতো ছায়া দেখলাম, তাই সিদ্ধান্ত নিলাম পিছু করব। সেদিন নিশিরাতে আমি আর সাব্বির বাড়ির কাছেই ছিলাম। সেদিনও নদীর মতো ছায়াটা সামনে দিয়ে গেল।
সেদিন পূর্ণিমা থাকায় স্পষ্ট সব দেখেছিলাম। পিছু করার সময় সাব্বির বলল, ওই দেখ। দেখে আমি অবাক। সামনে নদীর মতো যে হাঁটছে, তার শরীর তো স্বাভাবিক, কিন্তু চাঁদের আলোর জন্য যে ছায়াটা পড়েছিল, তার হাত ছিল অনেক লম্বা, হাতে বড় বড় নখ, চুল উড়ছিল। আমি অনেক ভয় পেয়ে যাই, তবুও নদীর হাত ধরে ওকে থামাই। তখন নদী বলে, ছাড়ো আমাকে। কি হয়েছে নদী? ছাড়ো বলছি। বাসায় চলো, পাগলামি করো না। আমাকে ছাড়। বলেই আমাদের দিকে ফিরল। তখন ওর চোখ হয়েছিল লাল। সাব্বিরকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় এবং আমার গলা ধরে শূন্যে তুলে নেয়। তারপর বলে, তোকে বলেছিলাম না ছাড়তে, সেদিন তোদের ছেড়ে দিয়েছি, এখন তোর বউ আমার। আমি এগুলো দেখতে দেখতেই অজ্ঞান হয়ে যাই। সকালে আমি আর সাব্বিরের লোকজনের ডাকে জ্ঞান ফিরে। তারপর তারা কিছুটা বিষয় বুঝতে পেরে আমাদেরকে সেখানকার একটি অভিজ্ঞ ফকিরের কাছে নিয়ে যায়, যে এসব আদি ভৌতিক সম্পর্কে অনেক কিছুই জানেন। তাকে আমরা সব খুলে বললাম। তিনি বললেন, তোমরা ভুল করেছ। সেদিন তোমরা বদজিনের হাত থেকে বেঁচে ফিরতে পেরেছিলে, তা তোমাদের ভাগ্য। কিন্তু তোমরা যে বিড়ালের কথা বলছো, সে হলো জিন সর্দার। সে বিড়াল রূপে তোমাদের তাড়া করছিল। কিন্তু যেই মুহূর্তে তুমি তাকে স্পর্শ করলে, সে তোমার থেকে নারীর গন্ধ পায়, মানে তোমার স্ত্রী। আর পুরুষদের তুলনায় নারীদের বশ করা সহজ, তাই তোমার বউ ওই জিনের কবজায়। তাহলে এখন উপায় কি? কি করতে পারি ওকে ঠিক করার জন্য? যদি নদী তোমার বাসায় থাকতো তবে সহজ হতো, কিন্তু এখন অনেক কঠিন। মৃত্যুও হতে পারে কারো। জিনটা শ্মশান থেকে তোমার বউকে আসতে দিবে না, তাই যা করবার ওই শ্মশানে থাকতেই করতে হবে। কোনো সমস্যা নেই, আপনি বলুন। সাব্বির, তুমি বাজারে যাবে, অনেক বড় ও চওড়া কালো কাপড় কিনবে, কিন্তু মনে রাখবে দোকানি ছাড়া আর কেউ যেন সেই কাপড় স্পর্শ না করে, তাহলে ওই লোকের বিপদ হবে। আচ্ছা। আর আকাশ, তুমি মন দিয়ে শুনো। নদীকে ফিরিয়ে আনার জন্য একটি বৃদ্ধ জিনের শরীরের বলি দিতে হবে। কোথায় পাবো সেই জিন? গ্রামের পশ্চিম পাশের শেষ প্রান্তে একটি জঙ্গল আছে এবং সাথে আছে একটি নদী। তোমাকে সেই জঙ্গল আর নদীর মাঝখানে বসতে হবে এবং একটি দোয়া পড়তে হবে। কোনো অবস্থাতেই দোয়া পড়া বন্ধ করা যাবে না, না হলে নদীকে ফিরিয়ে আনা যাবে না। ঠিক আছে, কিন্তু আমি ওই জিনকে আনবো কিভাবে? ও নিজে ধরা দিবে। এখন যাও, কাজ শেষ করে আসো। ফকিরের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর সাব্বির বেরিয়ে পড়লাম। সাব্বির কাপড় নিয়ে আসার পর আমি ওকে বললাম ফকিরকে কাপড়টা দিয়ে সেখানেই থাকতে। আমিও সেই জঙ্গল ও নদীর মাঝামাঝি জায়গায় গিয়ে বসে পড়লাম। তখন নিশি রাত। আমি দোয়া পড়তে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই পরিবেশটা থমথমে হয়ে গেল। আশেপাশে হাসির শব্দ ভেসে আসছে। নদীতে অনেক জোরে ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে, থাম, থাম। আমি না থেমে অনবরত দোয়া পড়েই যাচ্ছি। তখন অনেকগুলো বাদুড় এসে আমাকে আঘাত করতে লাগলো, কিন্তু আমি থামলাম না। রক্তাক্ত অবস্থায় আমি দোয়া পড়তে থাকলাম। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। আমার সামনে কেউ বলে উঠল, চোখ খোল। আমি চোখ খুলে দেখি সামনে একটি পেঁচা বসে আছে। পেঁচাটি সাধারণ পেঁচার তুলনায় বড় এবং চোখ পুরো সাদা। তখন পেঁচাটি ভুতুরে কণ্ঠে বলে উঠল, চল। বলে সে আমার কাঁধে এসে বসল। আমিও ফকিরের কাছে চলে আসলাম। তখন হালকা সূর্যের আলো ফুটছে। ফকির বললেন, ঠিক আছে, আজ রাতে করব যা করার। তোমরা খেয়ে দিয়ে বিশ্রাম নাও। এই বলে তিনি পেঁচাটি নিয়ে চলে গেলেন। রাত তখন 12টা। ফকির উঠোনের মেঝেতে কালো কাপড় বিছালেন এবং আমাকে মাঝখানে বসালেন। তারপর পেঁচাটা আমাকে দিয়ে বললেন, একটানে এর মাথাটা ছিঁড়ে ফেলতে হবে
এবং প্রথম রক্তের ফোঁটা কাপড়ে ফেলতে হবে, আর বাকি রক্তগুলো একটি বাটিতে নিতে হবে। নির্দেশ মতো আমি পেঁচার মাথা ধরে টান দিতেই ছিঁড়ে গেল। তারপর প্রথম ফোঁটা কাপড়ে এবং বাকি রক্ত বাটিতে নিলাম। এরপর ফকির নির্দেশ দিলেন। আমি সেই অনুযায়ী কাপড়ের উপর পেন্টাগ্রাম আঁকলাম। তারপর তিনি বললেন, নদী তোমার সামনে আসার পর তাকে পা থেকে মাথা অবধি এই কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে ওই বদজিনটা আর ওর শরীরে প্রবেশ করতে পারবে না। ফকির যেমনটা বলেছিলেন ঠিক তেমনইভাবে আমি শ্মশানে গেলাম, সাথে সাব্বিরকেও নিলাম। একটি ভ্যান ভাড়া করে নিয়ে গেলাম। সাব্বিরকে রাস্তায় ভ্যান সমেত দাঁড় করিয়ে রেখে আমি বাঁশঝাড় পেরিয়ে শ্মশানে প্রবেশ করলাম। তারপর ডাক দিলাম, নদী। তখনই নদী আমার সামনে আসলো। আমি খেয়াল করে দেখলাম ও মাটি থেকে একটু উপরে ভাসছে। তারপর নদী আমাকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অনেক জোরে ভুতুড়ে কণ্ঠে হাসতে থাকে। ওর রূপ বদলাচ্ছে। ওর হাত দুটো চিকন হয়ে গেল, যেন কোনো গাছের শুকনো ডাল। লম্বা হয়ে মাটি স্পর্শ করতে লাগলো হাত দুটো। হাতের নখগুলো অনেক বড় হয়ে গেল। চুল এলোমেলো, চোখ লাল। আমি অনেক ভয় পেলেও মনের সাহস জোগালাম এবং সেই কালো কাপড়ে ভাঁজ খুললাম। নদী তখন পেন্টাগ্রাম দেখে বলে, না না, ওটা সরা। কাজটা ভালো হচ্ছে না বলছি, সরা ওটা। না। কথা শেষ করার আগেই আমি দ্রুত ওকে কালো কাপড়ে জড়িয়ে নিলাম। তৎক্ষণাৎ বুঝতে পারলাম ওর শরীরের গঠন আবার স্বাভাবিক হয়েছে। আমি ওকে কোলে নিয়ে রাস্তায় সাব্বিরের দিকে ছুটতে লাগলাম। কিন্তু বাঁশঝাড় দিয়ে বের হওয়ার সময় বদ জিনটা ছায়া হয়ে আমার তাড়া করে এবং পিঠে খামচি দেয়, যার জন্য আমার পিঠ কেটে যায়। তবুও কোনো মতে বাঁশঝাড় থেকে বেরিয়ে আমি আর সাব্বির নদীকে ফকিরের কাছে নিয়ে যাই। ফকির নদীকে স্বাভাবিক করে তুলে এবং একটি তাবিজ দেন, আর বলে দেন নদী যাতে 41 দিন ওটা পড়ে, আর আমাদের বললেন দ্রুত গ্রাম ছেড়ে চলে যেতে। তার পরের দিন সকালে আমরা ঢাকায় রওনা হই এবং নারায়ণগঞ্জে চলে আসি। ফোন বাজছে। আমি ফোন ধরলাম। অপর পাশ থেকে কেউ একজন বলল, আপনি আকাশ? হ্যাঁ, আপনি কে? আমি সেই ফকিরের ছেলে। আপনাকে একটা কথা বলবো বলে ফোন দিয়েছি। জি বলুন। বাবা মারা গেছেন। আপনারা যেদিন সকালে ঢাকার জন্য রওনা হন, সেদিন নিশির রাতে তার ঘর থেকে চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি বাবার হাত পা মেরুদণ্ড ভাঙা এবং মাথাটা দেহ থেকে আলাদা করা হয়েছে। চোখ দুটো খোলা ছিল। মনে হচ্ছিল কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছেন। আমি খুবই দুঃখিত। আপনার দোষ নেই। যা হোক, ভালো থাকবেন। বলেই লোকটা ফোন কেটে দিল। ওই সময় সাব্বির আমার পাশেই ছিল। আমার কথা শুনে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি হয়েছে? আমার ভুলের জন্যই ফকির মারা গেল। মানে? ওই দিন কালো কাপড় কেনার পর যখন আমি সেটা ফকিরের কাছে নিয়ে যাই, তখন আমি হঠাৎ পিছলে যাই, আর আমার হাত থেকে কাপড়ের ব্যাগটা ছুটে যায় আর কাপড়টা গিয়ে মাটিতে পড়ে। তখন ফকির কাপড়টি খেয়াল করেনি, ভুলে তার উপর পা দিয়ে দেয়। ফকির বলেছিলেন কেউ ওই কাপড় ছুলে তার বিপদ হবে। আমার জন্যই তার বিপদ হলো। এই বলে ও থামল। আমাদের দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা বয়ে গেল। আমরা আর কোনোদিনও ওই গ্রামে যাইনি এবং ওই জমিটা বিক্রি করে দিয়েছি।